তো হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা দেখব। আজকে দিনের বেলায় ভিডিও শ্যুট করছি, আশেপাশে একটু আওয়াজ আসতে পারে, সেটা তোমরা একটু দেখে নিও ব্যাপারটা। যাই হোক, তাহলে আজকে আমরা পড়বো একদমই পুরো নতুন চ্যাপ্টার। আমরা কিন্তু মাধ্যমিকে একটু একটু করে এগোচ্ছি ক্লাস। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা করবো মাধ্যমিকের জন্য, শুধু মাধ্যমিক না, আমি তোমাদের বলে দিই, এই মাধ্যমিকের সিলেবাসে তোমাদের যেইটুকু আছে এইটুকু যারা গ্রুপ ডি এর চাকরি দিতে চাও বা যে কোনো চাকরি দিতে চাও যেখানে সায়েন্স আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সব পরীক্ষাতেই আমরা সায়েন্স আছে জানি, সেন্ট্রাল গভর্নমেন্টের সব পরীক্ষায় সায়েন্স আছে, কিন্তু সায়েন্সকে অত ডেলি বেসিসে নেওয়া হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সায়েন্স আছে সেখানে কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টার থেকে অনেক অঙ্ক দেখা যায়। শুধু তাই না, গ্রুপ ডি রেলের যে পরীক্ষা সেখানে সায়েন্স বলে একটা পার্টি আছে, সেইখানেও আমরা এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেখতে পাই। এখনও পরীক্ষা চলছে, এখনও প্রচুর প্রশ্ন সেখান থেকে দেখা গেছে। যাই হোক, ওটা ছাড়ো, আমি এইটা বোঝালাম চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কত, সেই জন্য আমি চ্যাপ্টারটা করাচ্ছি। যাই হোক, তড়িৎের ব্যাপারটা আমি যখন পড়বো তখন আমরা হিস্ট্রি নিয়ে আর প্রত্যেকটা আমি ভেবেছি একদম ছোটো ছোটো ভিডিও করব। ঠিক আছে, ছোটো ছোটো মানে খুবই ছোটো ছোটো ভিডিও করব, অল্প অল্প করে এক একটা টপিকের ভিতরেও সাব টপিক খুঁজে খুঁজে এক একটা ক্লাস করব। মানে তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে বন্ধুরা আমরা শুরু করে নিই। আর সবার আগেই বলি, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের যে আগের ভিডিও আছে তার প্লে লিস্ট দিয়ে দেবো, বা এর প্লে লিস্ট তৈরি করে সে প্লে লিস্ট দিয়ে দেবো। আর যে কোনো এনকোয়ারি বা নোটের জন্য তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট, পড়াশোনা করতে চাও বা আমার পড়ানো ভালো লাগে, তারা যোগাযোগ করবে অবশ্যই 8777253346 সায়েন্স পিডিয়ার তরফ, মানে সায়েন্স পিডিয়ার এটা একটা নাম্বার। এখানে ফোন করলে তোমরা সমস্ত জিনিস সম্পর্কে জেনে যাবে। আচ্ছা চলো তাহলে আমরা আর বেশি দেরি না করে শুরু করি। তাহলে আমরা প্রথমে পড়বো তড়িৎচালক বল, মানে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। দেখো বুঝতেই পারছো, কারেন্ট ইলেকট্রিসিটি নাম শুনে এই যে তড়িৎচালক বল, এইখানে আমরা যে জিনিসটা প্রথমে পড়বো আর কি, যে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। কি পড়বো? তড়িৎ আধান। ভালো করে দেখো, তড়িৎ আধান বা চার্জ। এই চার্জ বা তড়িৎ আধান, এটা আমাদের যে বস্তুকণা রয়েছে সেই বস্তুকণার কি বলতো, বস্তুকণার কি বলতো, বস্তুকণার ভৌত এবং নিজস্ব বা স্বকীয় ধর্ম। ঠিক আছে, মানে ইন্ট্রিনসিক প্রপার্টি। কি বললাম? ইন্ট্রিনসিক প্রপার্টি অফ থিংস বা অবজেক্ট। ঠিক আছে, ইন্ট্রিনসিক প্রপার্টি অফ অবজেক্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর ফিজিক্যাল প্রপার্টিও বটে, কারণ এই ফিজিক্যাল প্রপার্টি যে বস্তুকণার মধ্যে থাকে, এই বস্তুকণার মধ্যে ফিজিক্যাল প্রপার্টিটাই হচ্ছে ওর আকর্ষণ আর বিকর্ষণ বল, যেটার জন্য আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ, মানে হচ্ছে তড়িৎ আধান। যে তড়িৎ আধান যেটা হচ্ছে ভৌত অবস্থা। কেন? কারণ এই তড়িৎ আধান আসার জন্য, তড়িৎ আধান মানে কি, টানা, মানে ইলেকট্রন গেইন করা বা ইলেকট্রন রিলিজ করা। এটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়িয়েছি, ওই জন্য বললাম আমি আগের চ্যাপ্টার যেটা পিরিয়ডিসিটি বা পিরিয়ডিক টেবিল পড়িয়ে দিয়েছি, পুরোটাকে আমি কী করবো, ক্যাটায়ন অ্যানালিসিস সেখানে পড়েছিলাম, পুরোটার প্লে লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই তোমরা একবার সেটা ভিজিট করো। এই আকর্ষণ বা বিকর্ষণ এইটা কাজই করে তড়িৎ আধান তৈরি হওয়ার জন্য। এবার ভালো করে বুঝবে তড়িৎ আধান জিনিসটা কী, তারপরে আমরা এই ইতিহাসে যাচ্ছি। এবার এই তড়িৎ আধান দুই রকমের হতে পারে। দেখো, প্লাস হতে পারে, মানে হচ্ছে পজিটিভ চার্জ, মানে হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান। ঠিক আছে, আর নেগেটিভ চার্জ বা ঋণাত্মক তড়িৎ আধান। যাক, এই পজিটিভ তড়িৎ আধান হোক বা ঋণাত্মক তড়িৎ আধান হোক, এই আধান, এই যে নামকরণটা করেছিল এটা হচ্ছে বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিনের নামকরণ করে। কে? বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন, বি ফ্র্যাঙ্কলিন নেমড ইট। ঠিক আছে, এই নামকরণগুলো করেছিল পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন। কিন্তু তার আগে একটা ইতিহাস আছে, চলো তাহলে আমরা একবার ইতিহাসটা দেখে নিই। তড়িৎচালক বলের ইতিহাস কোথা থেকে শুরু হয়? আজ থেকে 600 বছর আগে। কত বললাম? 600, 1-2 না, 600 বছর আগে ইতালিতে একজন থেলস বলে সায়েন্টিস্ট ছিলেন। আমি তখনকার দিনে পুরোনোদের, আমাদের ঋষি বলা হতো, ওদের কিছু একটা বলা হতো, তাদেরকে আমি সায়েন্টিস্টই মনে করবো, কারণ ভাষা তো চেঞ্জ হয়ে যায় না, জিনিস তো সে একই থাকে। তারা চিন্তা ভাবনা করতো, তখনকার দিনে দার্শনিক বলতো তাদের, আমরা দার্শনিক না বলে আমরা ঋষি বলতাম তাদেরকে। তাহলে সেই থেলস যে ছিল, সেই থেলস কিন্তু 600 খ্রিস্টপূর্বাব্দে, ভালো করে বুঝবে কিন্তু খ্রিস্টপূর্বাব্দের কথা বলছি, মানে বুঝতে পারছো তো, 2000 বছর না, 2600 বছর আগের কথা বলছি। তখন পাইন গাছের যে আঠা থাকে না, পাইন ট্রির যে রেজিন থাকে, আঠা আর কি, রেজিন অফ পাইন ট্রি যেটাকে বলে, সেটা হচ্ছে অ্যাম্বার। এই যে থেলস রয়েছে, এটা কি একচুয়ালি পাইন গাছের আঠা। ঠিক আছে, রেজিন অফ পাইন ট্রি। পাইন ট্রিজের যে রেজিনটা রয়েছে, পাইন গাছের যে আঠা রয়েছে, এটা যখন তোর হার্ডেন্ড হয়, মানে হচ্ছে খুব শক্ত হয়ে যায়, তখন তাকে আমরা নাম দিই কি, অ্যাম্বার্ক, বা একে আমরা পিত কি বলতে পারি, একে আমরা, ঠিক আছে, একে আমরা পিতনানো বলে থাকি। যাই হোক, অ্যাম্বার্ক বলি, মনে রাখবে, হ্যাঁ, বাংলাতে পিতনানো বলে থাকে, অ্যাম্বার্ক। এই অ্যাম্বার্ককে উনি কী করে, ঘষাঘষি করে, কোনো কারণে ঘর্ষণ লাগে, মানে যে ফ্রিকশন হয়। উনি যখন এই জিনিসটাকে ফ্রিকশন বা ঘর্ষণ করে, তখন কি হয়, তখন কি হয়, উনি দেখতে পায় যে লাইটেস্ট
যে জিনিসগুলো আছে, লাইটেস্ট যে অবজেক্ট আছে, সেই জিনিসগুলো আকর্ষণ করে নিচ্ছে। কী করে আকর্ষণ করে নেয়? ওই যে আকর্ষণ করে, ওর ভিতরে বিভিন্ন রকমের কোশ্চেন আসতে শুরু করে, এবং সেখান থেকে উনি যা দেওয়ার, যা বলার, যা কনক্লুশনে যাওয়া, সেটা উনি যান। এর ফলে গিলবার্ট বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, অনেক দিন পরে এই গিলবার্ট কী করে, আরও বিভিন্ন বস্তু নিয়ে কাজ করে, আরও অন্যান্য বস্তু, ডিফারেন্ট অবজেক্ট নিয়ে, মেনি অবজেক্ট, হ্যাঁ, বিভিন্ন অবজেক্ট নিয়ে এই ধরনের জিনিসগুলো করতে থাকে, এবং করতে করতে উনি দেখতে পান যে কী হচ্ছে, একজন আরেকজনকে আকর্ষণ এবং বিকর্ষণ করছে, মানে তাদের মধ্যে একটা ক্ষমতা লাভ হচ্ছে, তাদের মধ্যে কী হচ্ছে, এই যে ঘর্ষণ হচ্ছে না, ঠিক আছে, এই যে অ্যাজ এ রেজাল্ট অফ ফ্রিকশন, এই যে রেজাল্ট অফ ফ্রিকশনের ফলে উনি কী বলছে, যে মেনি সাবজেক্ট গেইন দ্য এবিলিটি টু কী বলবো, তোমার ইলেকট্রন কে আকর্ষণ, মানে কোনো অবজেক্টকে অ্যাট্রাকশন করা বা কোনো অবজেক্টের রিপিল করা, এই জিনিসটা ওরা কী করে, এভেল হয়, মানে এই জিনিসটা ওরা গেইন করে, মানে এই জিনিসটা লাভ করে। মানে কী হচ্ছে, গিলবার্ট তাহলে কী বলছে, যে আরও অন্যান্য বস্তু যখন উনি ঘষাঘষি করেন এবং দেখেন, যেমন পশম বা উলেন যে অবজেক্টগুলো রয়েছে সেইগুলো ঘষাঘষি যদি করে, বা আমরা দেখেছি চিরুনি দিয়ে যদি মাথার মধ্যে আমরা কী করি, জোরে ঘষি, শীতকালে বিশেষ করে ভালো হয়, তাহলে দেখবে যে কাগজ ছেঁড়াগুলো আটকে যায়, এইসব আমরা দেখেছি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে, কারণ ওর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, যার ফলে না ও কোনো জিনিসকে আকর্ষণ করতে পারছে, কোনো জিনিসকে বিকর্ষণ করতে পারে। কিন্তু আমরা এখানে চলতড়িৎকে পড়ছি, মানে স্ট্যাটিক জিনিসকে পড়ছি না, আমরা এখানে কী পড়ছি, আমরা এখানে কারেন্টকে পড়ার চেষ্টা করছি। এই জিনিসটা মাথায় রাখবে। যাই হোক, এই জিনিসটা উনি গিলবার্ট করেন, যে আমরা যদি ঘষাঘষি করি, মানে যে ঘর্ষণ করি, ঠিক আছে, মানে আমরা যদি ফ্রিকশন করাই কোনো জিনিসকে, তাহলে দিস অবজেক্ট গেইন, কী বললাম, গেইন দ্য অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট অর রিপিল সামথিং, মানে ডিফারেন্ট অবজেক্টের কথা বলছি আর কি, এটা গিলবার্ট বলে গেছিলেন। যাই হোক, এরপরে এই জিনিসটা যখন আমরা দেখলাম, গিলবার্ট এইসব জিনিসগুলো আবিষ্কার করে গেছে, তখন আমাদের যে ওই যে তড়িৎগ্রস্ত বস্তুটা রয়েছে না, যে বস্তুটা, এই যে বললাম যে ইলেকট্রন কী করছে, গেইন করছে, মানে ইলেকট্রন মানে অন্য বস্তুকে অ্যাট্রাক্ট করছে বা অন্য বস্তুর উপর দিচ্ছে, সেই বস্তুগুলোকে আমরা বলি হচ্ছে তোমার তড়িৎগ্রস্ত বস্তু। কী বলি বলো? তড়িৎগ্রস্ত বস্তু, যাকে আমরা বলতে পারি হচ্ছে ইলেকট্রিফাইড অবজেক্ট, যাকে আমরা কি বলি, ইলেকট্রিফাইড অবজেক্ট বা বডি, যা খুশি বলতে পারি আমরা, ঠিক আছে, ইলেকট্রিফাইড অবজেক্ট বা ইলেকট্রিফাইড বডি বলে থাকি। তার মানে কি বললাম, যে ক্ষমতা বস্তু লাভ করে, যে ক্ষমতাটা লাভ করে তাকে আমরা, কারণ এরপরে আমরা পড়েছিলাম ক্যাটায়ন অ্যানায়ন, ঠিক আছে, কোশেলকে পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, পিরিয়ডিসিটিতে, মানে পিরিয়ডিক টেবিলের, যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়াচ্ছিলাম, তখন যে ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন নিয়ে নেয়, এদিকে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন বলে থাকি। এইখানেও আমরা ক্যাটায়ন অ্যানায়ন পড়বো না, কোনো বস্তু হোল অ্যাজ এ বস্তু আমরা পড়বো, অবজেক্ট হিসেবে পড়বো, যে ও কোনো বস্তুকে নিতে পারে। আমি যখন চিরুনি দিয়ে মাথাটা আঁচড়াচ্ছি, তখন আমি একটা বস্তু, মানে কোনো ইলেকট্রন দিচ্ছি বা নিচ্ছি না, আমি অ্যাজ এ হোল, ওই যে অবজেক্ট রয়েছে ওর ভিতরে ইলেকট্রন আসা যাওয়া করছে, কিন্তু ওই ইলেকট্রন এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য ওই বস্তুটার একটা ক্ষমতা অর্জন হয়েছে, মানে দিস অবজেক্ট গেইন সামথিং, ঠিক আছে, কি গেইন করেছে, যে অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট সামথিং বা অ্যাট্রাক্ট আদার্স অর রিপিল আদার্স অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ, যে ও একটা ক্ষমতা লাভ করেছে, যার ফলে কোনো বস্তুকে ও রিপিল করবে, মানে হচ্ছে বিকর্ষণ করবে, বা কোনো বস্তুকে আকর্ষণ করবে। তাকে করবে, কেন করবে, পরে যাচ্ছি। তাহলে এই যে ক্ষমতাটা অর্জন করেছে, সেটা কিসের জন্য, হচ্ছে ঘর্ষণের ফলে। এখানে কিন্তু মাস্ট মনে রাখবে, ঘর্ষণ একটা জিনিস। এবার দেখো, বস্তু এ ছিল আর বস্তু বি ছিল, এখানে কিন্তু ভালো করে বলছি, আমরা কণা, অবজেক্ট, এলিমেন্টের ভিতরে মৌল যৌগের মধ্যে ঢুকছি না, এখানে আমরা ডাইরেক্ট বস্তুকে নিচ্ছি, মানে এই যে এটা ধরে রয়েছে, এরম করে আমি ঘষছি, হ্যাঁ, কোনো জিনিসকে আমি যদি এরকম করে ছেড়ে দিয়ে যদি আকর্ষণ করাতে দেখতে পাই, আমি সেটা বলতে চাইছি। এই বস্তুটার ভিতরে কী হচ্ছে সেটা পরে পড়বো, সেটাই তো কারেন্ট, ওর ভিতর দিয়ে কী পাস হচ্ছে কি না হচ্ছে, সেখানেই কুলম্ব আসবে, আমরা যাবো। কিন্তু এই বস্তুটা হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তু, ইলেকট্রিফাইড অবজেক্ট বা ইলেকট্রিফাইড বডি। এবার দেখো, বস্তু এ যেটা রয়েছে, এখানে কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, আমরা ঘর্ষণ দিচ্ছি, এই ঘর্ষণের ফলে একটা কী হচ্ছে, এর ভিতরে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন যে ট্রান্সফার হচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে, এই ইলেকট্রন স্থানান্তরিত আমি এই দিক থেকে দেখাচ্ছি এই দিকে, ফলে দুটো বস্তুর মধ্যে দুটো জিনিস হয়েছে। আচ্ছা, ইলেকট্রন একটা বস্তু থেকে একটা, এখানে কিন্তু বারবার বলছি আমি বস্তু বোঝাচ্ছি, এখানে কিন্তু তোমরা মৌল যৌগের তড়িৎ কণাকে, মানে কণাকে ধরে নিয়ে বসে থাকো না, যে আমাদের ইলেকট্রন, প্রোটন, বা আমরা যে যৌগ, মৌল, এলিমেন্ট, মলিকুল এসব পড়াচ্ছিলাম, ওইটা কিন্তু না, আমি এর মধ্যে হাজার লক্ষ মলিকুল, অ্যাটম, অনেক কিছু আছে, কিন্তু আমি অ্যাজ এ অবজেক্ট এইটার কথা বলছি এখানে, ফিজিক্স এখানে। এবার এই যে জিনিসটা আমরা দিচ্ছি, এই যে ঘর্ষণ তৈরি হচ্ছে, এর ফলে একটা ইলেকট্রন ভিতরে হচ্ছে, এগুলো বস্তু চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রন কোনো জায়গা থেকে কোনো জায়গায় যদি যায়, তাহলে ধরো আমি যে ঘষছি, এর ফলে যদি এখানে ইলেকট্রন আসে, যদি ইলেকট্রন গেইন করে আমার চুল থেকে, তাহলে এই যে গেইন করছে যে ইলেকট্রনটা,
বা একে যে ঘটছে যে দেখো, তাহলে এই যদি ইলেকট্রনটা গেন করছে মানে ইলেকট্রন এইখানে চলে আসছে, তাহলে ইলেকট্রনের কাছে আগে ধরো 2 লাখ ছিল, এখন 2 লাখ একটা হয়ে গেল, কথার কথা বলছি। তার মানে এখন ইলেকট্রন একটা বেশি হয়ে গেছে, আগে ছিল 10টা ইলেকট্রন, এখন 11টা ইলেকট্রন, মানে ইলেকট্রন বেশি। আর ইলেকট্রন কারো মাথায় বেশি চলে আসে মানে আমরা সেটাকে ঋণাত্মক বলে থাকি। আর মৌল বা যৌগের ক্ষেত্রে আমরা মাইনাস বা অ্যানায়ন বলছিলাম, মনে আছে আশা করি তোমাদের। তাহলে এইটা হচ্ছে একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, এর নামটা তাহলে এখন কী হয়ে গেল, ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, মানে নেগেটিভ ইলেকট্রোফাইড, নেগেটিভ, আমি ভালো করে লিখছি দাঁড়াও একবার, ঠিক আছে। বি ফ্র্যাঙ্কলিনটা আশা করি তোমরা লিখে নিয়েছো, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। নেগেটিভ ইলেকট্রোফাইড বডি, ঠিক আছে। একইভাবে এই বস্তুটা থেকে ইলেকট্রন এদিকে গেছে, মানে এই বস্তুটা তড়িৎ ধনাত্মক হয়ে গেছে, মানে পজিটিভ তড়িৎগ্রস্ত বা পজিটিভ ইলেকট্রোফাইড বডিতে পরিণত হয়েছে। আশা করি তাহলে তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা এই পুরো তড়িৎ আধান যে পড়ছি, যেখানে বস্তুগুলো তড়িৎগ্রস্ত হচ্ছে তাদের কিছু প্রপার্টিজ বা ধর্ম আছে। তারা কি করবে দেখো, যদি সম হয়, সম মানে হচ্ছে ইকুয়াল হয়, ইকুয়াল না, এটা হচ্ছে সেম চার্জ হয়, সেম হয়, সিমিলার হলে বেশি ভালো হবে, সিমিলার কথাটা বেশি ভালো হবে। সিমিলার হলে ওরা বিকর্ষণ করবে, কি বললাম ওরা, সিমিলার হলে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ মানে হচ্ছে রিপিল করবে, ওরা কী করবে, রিপিল করবে। আর যদি ডিসিমিলার হয় বা সিমিলার হয়, নন সিমিলার হয় যদি, ঠিক আছে, মানে সিমিলার যদি না হয়, ডিসিমিলার যদি হয় ওটা প্রপার্টি, তাহলে ওরা কী করবে, ওই বস্তু দুটো ওদেরকে কী করবে, আকর্ষণ করবে মানে হচ্ছে অ্যাট্রাকশন হবে, আকর্ষণ করবে মানে অ্যাট্রাকশন হবে। মানে দুটো বস্তু ধরো, দুটোই নেগেটিভলি চার্জ, বিকর্ষণ করবে, দুটোই পজিটিভলি চার্জ, আকর্ষণ করবে। মানে আমি বলতে চাইছি, এটা ধরো প্লাস একটা বস্তু, এটা ধরো একটা প্লাস বস্তু, তাহলে এরা দুজনকে কী করবে, বিকর্ষণ করবে। দেখো এখানে কী তৈরি হবে, রিপিল, ঠিক আছে। আর আকর্ষণ যদি একজন প্লাস বস্তু হয় আর একজন যদি মাইনাস বস্তু হয়, এরা দুজনকে কী করবে, আকর্ষণ করে টেনে নেবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা দেখতে পাবো হচ্ছে আকর্ষণ, এটা তোমরা জেনে নাও। 2 নম্বর প্রপার্টি, আমরা যদি কোনো আইসোলেটেড, ঠিক আছে, কোনো বিচ্ছিন্ন সংস্থা বা আইসোলেটেড সংস্থার মধ্যে আধানকে দিই, দেখো ভালো করে বুঝবে। আইসোলেটেড মানে কোনো আটকানো, মানে আমি বলতে চাইছি, এরপর আমরা বর্তনী যখন পড়বো, তড়িৎচালক বল বা তড়িৎ কোষ এগুলো নিয়ে যখন পড়বো, তখন এই জিনিসগুলো ভালো বুঝতে পারবো। কোনো একটা বিচ্ছিন্ন, সেখানে মানে কী বলবো বলো তো, আলাদা হয়নি, আইসোলেটেড, একটা জায়গায় তারা আইসোলেট হয়ে আছে, অন্য জায়গায় কেউ কোথাও যাচ্ছে না, তখন ইলেকট্রনটা ওই একই মাধ্যমের মধ্যে অন্য জায়গায় যাবে। মানে ইলেকট্রনের যে আধান, তড়িতের যে চার্জ, আগে ধরো ভালো করে বুঝবে, এটাই পাচ্ছিল, এখন এইখান থেকে একটা ইলেকট্রন এইটাই গেছে, কিন্তু এই পুরো সিস্টেমটা একটা আইসোলেটেড সিস্টেম, বিচ্ছিন্ন সংস্থা। তাহলে এইখান থেকে যখন এইখানে গেছে, তখন কী হচ্ছে বলো তো, এর ইলেকট্রনটা এইখানে পৌঁছেছে, মানে আগে ইলেকট্রন কত ছিল, 10, এখন ইলেকট্রন কত, 10। তড়িৎ আধান, তড়িতের পরিমাণটা বলতে চাইছি, হ্যাঁ, এই তড়িতের পরিমাণটা পুরোপুরি কী থাকবে, এখানে কনস্ট্যান্ট থাকবে, এখানে কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে, কী থাকবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই দিকটা তাহলে তো আমাদের মোটামুটি এদিকটা কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা তোমরা একবার তাহলে দেখে নাও বা স্ক্রিনশট বা লিখে নাও, যা খুশি করবে, তাহলে বুঝতে পারবে। ধ্রুবক বা ইয়ে থাকে মানে এর এক কথায় আমরা বলতে পারি ধ্বংস বা সৃষ্টি হয় না, এটা মানে ডিস্ট্রয় বা ক্রিয়েট হয় না এখানে, এটা মনে রাখবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে ডিস্ট্রয় বা ক্রিয়েট হয় না, হ্যাঁ, ক্রিয়েট বা ডিস্ট্রয় হয় না, এটা মনে রাখবে। টোটাল চার্জটা সেম থাকে। এবার আমরা একটা জিনিস দেখি, যে আমি দেখো এখানে একটা জিনিস লিখে রেখেছি, কিউ ইকুয়াল টু এন। আচ্ছা, ই মানে কি, ইলেকট্রনের আধান, ই মানে ইলেকট্রন আধান, হ্যাঁ, ইলেকট্রন আধান, এটা আমরা কি না জানি, এটা আমরা সবাই জানি, এটা একটা ইলেকট্রন আধান। আর কিউ মানে যে কোনো বস্তুর আধান, কি বললাম, বস্তুর আধান, যে কোনো বস্তুর আধান যদি কিউ হয়, সেটা হচ্ছে ইলেকট্রনের যে আধান, সেই আধানের একটা কি হয় বলো তো, তোমাদের ইন্টিগ্রাল মাল্টিপল হয়। কী হয়, ইন্টিগ্রাল মাল্টিপল মানে কথাটা মানে তোমরা বুঝতে পারছো। ইন্টিগ্রাল মাল্টিপল মানে আমি এখানে লিখছি উপরে, ইন্টিগ্রাল মাল্টিপল মানে হচ্ছে তোমাদের হচ্ছে যে ইলেকট্রনের আধান রয়েছে, সেই ইলেকট্রনের আধান যেটা আছে, সেটা হচ্ছে যদি ধরো কোনো বস্তুর আধান হয়, সেই বস্তুর আধান যতটা হচ্ছে, সেটা ওই বস্তুর মধ্যে থাকা যে ইলেকট্রন রয়েছে, ওই ইলেকট্রনের আধানের যতগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাটার কী হয়, পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে কাজ করে। কেন পূর্ণ সংখ্যা, মানে আমি বলতে চাইছি, কোনো বস্তুর ধরো একটা বস্তু রয়েছে A1, এইখানে ইলেকট্রন এইখানে কতগুলো গেছে, 5টা ইলেকট্রন যদি যায়, তাহলে 5 ×
ইলেকট্রনের যে আধান, ইলেকট্রনের আধান আমরা ছোটোবেলায় পড়েছি ক্লাস 7-8 থেকে, তাহলে সেইটাকে গুণ করলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই বস্তুর টোটাল আধান। আশা করি বুঝতে পারছো, বস্তু থেকেই তো ইলেকট্রন যাচ্ছে, তাহলে যতগুলো ইলেকট্রন যাচ্ছে সেই সংখ্যাটাকে যদি আমরা এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে একটা পূর্ণ সংখ্যা আকারে বস্তুর আধান, তাহলে বস্তুর আধান সাধারণত কী হয়, একটা ইন্টিজার হয়। ঠিক আছে, আর কি বললাম, এখানে নোটে কিন্তু সব সুন্দর করে লিখে দিয়েছে, এখানে শুধু বুঝে নাও, বাকি বাড়িতে পড়ে নেবে, বইতেও আছে। যারা নোট চাও তারা এই যে নাম্বারে যোগাযোগ করে নিও, তাদের কাছে এগুলো পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে তাহলে আমরা পড়ে যাবো, এইটা তাহলে তোমরা লিখে নিয়েছো, ঠিক আছে, আশা করি বুঝে গেছো। এই জায়গাটা একবার দেখে নাও, এই জায়গাটা একবার দেখে নাও, এই জায়গাটা একবার পড়ে নাও। এরপরে চলো আমরা কোথায় যাবো, আমরা কুলম্বের সূত্রে। এরপরে আমরা কোথায় যাবো, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা তোমরা পড়েছো বইতে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যে কোনো সূত্র যদি পরীক্ষায় পড়ে কোনোদিন কিন্তু তোমরা কী করবে না বলতো, ওই সূত্রটাকে পাল্টাবে না, মানে ওই সূত্রটাকে নিজের ভাষাতে লেখার চেষ্টা করবে না। অন্য কিছু নিজের ভাষাতে লিখলেও সূত্রকে নিজের ভাষাতে লিখো না। কুলম্ব কী বলেছিল দেখো একবার, যে আমার যদি দুটো আধান থাকে, ধরো এখানে Q1 একটা আধান আছে, এখানে Q2 একটা আধান আছে, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, এবং এরা কী আধান বলতো, এরা স্থির আধান, এরা কিন্তু চলছে না। ঠিক আছে, তার মানে কটা স্থির আধান নিচ্ছে আমরা, দুটো স্থির আধান নিচ্ছে। তার মানে স্থির মানে হচ্ছে স্ট্যাটিক চার্জ নিচ্ছে, দুটো স্ট্যাটিক চার্জ নিচ্ছি, এবং এই দুটো চার্জের মধ্যে আমি ধরে নিচ্ছি এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে, ধরে নিচ্ছি কত বলতো, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে ধরে নিচ্ছি ডি। যে এ কী বলছে, 1 নম্বর বলছে এই যে আধান দুটো আছে এর গুণফলের সমানুপাতিক। এই কুলম্ব বলছে যে এদের মধ্যে তো একটা, আচ্ছা এইখানে ভিতরে একটা ভালো করে বোঝো তো, একটা ফোর্স কাজ করবে তো, একটা বল কাজ করবে তো নাকি, এইখানে বল কাজ করবে, তাই তো, একটা ফোর্স বা বল কাজ করবে। ও বলতে যে এই যে ফোর্সটা এখানে কাজ করছে, এই যে ফোর্সটা এখানে কাজ করছে, এই ফোর্সটা এই আধান দুটোর গুণ করলে তাদের সমানুপাতিক হবে। মানে এটা ধরো 5 আধান, এটা ধরো 4 আধান, তাহলে 5 4 20, তাহলে টোটাল ফোর্সটা 20-র সাথে সমানুপাতিক হবে, মানে 20 ওর মধ্যে থাকবেই। তার মানে এইখানে বলতে যে এফ সমানুপাতিক হবে কার সাথে, Q1 × Q2 এর সাথে, এটা বলেছে। 2 নম্বর কুলম্ব কি বলছে যে এটার সাথে তো সমান হবে এর সাথে। তার মানে আমরা কি দেখলাম, যে আমাদের যে স্ট্যাটিক চার্জ যেটা রয়েছে, মানে দ্য ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য মাল্টিপল অফ দিস টু স্ট্যাটিক চার্জ, এটাই বলতে চাই। যারা ইংরাজি মিডিয়াম তাদের জন্য বলতে পারেন, ইংলিশ মিডিয়াম যারা। এবার দেখো ডিস্টেন্সের সাথে কি বলছে, বলছে এফ ডিস্টেন্সের সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ইনভার্সলি মানে বাংলায় যারা, তাদের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় বর্গের সাথে। তাহলে ডিস্টেন্সের বর্গের সাথে, সরি এটা ডিস্টেন্স মানে যে ডি, আমি আর লিখে দিচ্ছি, ডিস্টেন্সের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, আর ইংরাজিতে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স অফ দিস টু স্ট্যাটিক চার্জ। ঠিক আছে, এইটা তোমাদের বলেছে। এইখান থেকে আমরা ভেদ, যারা টেনে পড়ি ভেদ আশা করি করেছি, আর যদি না করি ভেদে পড়ে নেবে, যে এই দুটো আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কী করতে পারি, এইটা = Q1/Q2 কী হবে, ডি স্কোয়ার হবে। সেখান থেকে আমরা এফ সমান সমান, যখন আমরা এই প্রপোর্শনাল চিহ্নটা তুলি তখন আমাদের কে দিয়ে একটা গুণ করতে হয়। ঠিক আছে, এবং সেটা ইংরাজি অঙ্কের মাস্টারের কাছে দেখে নেবে, যেখানে কে কি, কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক কী বলে এটাকে, ধ্রুবক বলে। এটাকে কী বলে, সমানুপাতিক ধ্রুবক বলে। এটা তোমরা ভালো করে বুঝবে। এটা আমি এই গাণিতিক রূপ এইখানেই করে দিচ্ছি, এটা হচ্ছে গাণিতিক রূপের মধ্যে পড়ছে, F = K1/K1 এত। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে এই যে গাণিতিক রূপটা পেয়েছো, কে আমি কি বললাম, কে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার এই কে, এটাকে আমরা কুলম্ব কনস্ট্যান্ট বলে থাকি। কে এটার কতগুলো নাম আছে, কে = আমরা কি বলি, কুলম্ব কনস্ট্যান্ট। ঠিক আছে, কুলম্বের যে সূত্র সেটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট, একে আমরা কি বলি, কুলম্ব কনস্ট্যান্ট বলে থাকি, বা হচ্ছে তোমার কুলম্ব কনস্ট্যান্ট বলে থাকি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আর একটা জিনিস এইখানে মনে রাখবে, যে এই যে কনস্ট্যান্টটা বললাম, এই কনস্ট্যান্টটা কিন্তু এর ডিপেন্ড করে কিসের উপরে, ভালো করে দেখো। এই যে আমাদের নেচার অফ দ্য সারাউন্ডিংস অফ মিডিয়াম, কি বললাম, নেচার অফ দ্য সারাউন্ডিংস অফ মিডিয়াম, ঠিক আছে, বা সিস্টেম, নেচার অফ সারাউন্ডিং অফ মিডিয়াম অ্যান্ড ইউনিট অফ সিস্টেমের ইউনিটের বা এককের উপর, এছাড়া সারাউন্ডিংসে যে মিডিয়াম বা মাধ্যম আছে সেই মাধ্যমের উপর নির্ভর করে থাকে। একে আমরা কুলম্ব কনস্ট্যান্টও বলি, এছাড়া ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্টও বলে থাকি, বা স্থির তড়িৎ ধ্রুবক, বাংলায় স্থির তড়িৎ ধ্রুবক, ইংরাজিতে ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বলে থাকি। তাহলে অঙ্কে এটা মনে রাখবে। আচ্ছা, এবার এইখানে দুটো জিনিস তোমাদের মনে রাখবে, আমি এখানে এসআই ইউনিট বলে বা গাণিতিক রূপ থেকেই দুটো জিনিস জানি। তাহলে আমরা কী পেলাম, কুলম্বের সূত্রে কে। আচ্ছা, ম্যাথের জন্য, গণিতের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, গণিতের জন্য বারবার করতে হবে, অনেকবার করতে হবে, 1000বার করতে হবে, কিন্তু তোমরা কোনো চিন্তা তোমরা করো না। ঠিক আছে, আমি তোমাদের সব টরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, জোকস অফ এ পার্ট, মানে পার্ট অফ এ জোক সামথিং, এটা জোকস ধরে যা হবে। F = K, এই কে এর আবার এসআই ইউনিটে ভ্যালুটা কী হয় দেখো, কে এর দুটো ভ্যালু আছে,
কে এর হচ্ছে এসআই ইউনিটে যদি আমরা ভ্যালু দেখার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে 1/4πε0 বলে। এপসাইলন জিরো যেটা, এই এপসাইলন জিরোটা, আচ্ছা এটা তোমরা সব বইতে কিন্তু পাবে না। এবার তোমরা পারমিটিভিটি বা এপসাইলন জিরো বা পারমিটিভিটি সম্পর্কে তোমরা জানতে চেও না, এইটা জিনিস সম্পর্কে কিন্তু তোমরা ফার্দার যখন বড় হবে 11-12 সায়েন্স নেবে তখন জানবে। আমি তো আগেই বলেছি যারা পড়ার ছাত্র এখন থেকে শুধু টার্মগুলো শুনে রাখো, তাহলে তখন মনে হবে আচ্ছা জানি, ভিতর থেকে একটা কনফিডেন্স আসবে। তাহলে একে আমরা পারমিটিভিটি বলি, ঠিক আছে, কি বলি পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলনকে আমরা কি বলি দেখো, এপসাইলনকে আমরা বলি তড়িৎ ভেদ্যতা, ইংরেজিতে বলেছে পারমিটিভিটি, ঠিক আছে। এই পারমিটিভিটি যে রয়েছে এটা এপসাইলন জিরো, এর একটা ভ্যালু আছে, এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹, ঠিক আছে। এবার 9 × 10⁹, এখান থেকে আমরা ইউনিট ধরো, আমি দেখো তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, আমি ইউনিট ভুলে গেছি, কীভাবে নির্ণয় করবো দেখো। আমি কী বের করছি কে, তাহলে কে সমান সমান আমরা কী জানি এখানে বের করে নিচ্ছি, দেখো কে সমান সমান কী লিখতে পারি বলো তো, F/d²/Q1 Q2, এটা পেলাম। তাহলে এইখান থেকে আমরা কী করতে পারবো দেখো, এর এককগুলোই হবে, এর একক কি নিউটন, তাহলে আমি এর এককটা দেখো লিখে দিলাম নিউটন। তারপরে ডি ডিস্টেন্সের স্কোয়ার আছে, তাহলে কী হবে এটা সেমি স্কোয়ার হবে, তাই না। আর এখান থেকে আচ্ছা কে এর ভ্যালু কি ঠিক লিখলাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আর এদিকে তোমাদের Q1 Q2 কী হয় কুলম্ব হয়। আচ্ছা ডিস্টেন্স মানে সেমি স্কোয়ার বা মিটার স্কোয়ার, আমি নিউটন লিখলে এটা মিটার স্কোয়ার হবে, তাহলে এটা কী লিখবো মিটার স্কোয়ার। আর এই Q1 Q2 একটু পরে আমরা দেখবো আধানের একক হচ্ছে কুলম্ব হয়। তাহলে এখানে কুলম্ব কটা আছে, দুটো আধান আছে, মানে কুলম্বের মাথায় 2 হবে। এটা ইনভার্স কেন দিলাম, হয় আমরা বাই দিয়ে লিখতে পারি বা ইনভার্স লিখলে -2 লিখতে হয়, এটাও তোমরা পড়বে। তাহলে কে এর ভ্যালু আমরা তাহলে কী দেখলাম, এইটা দেখলাম এসআই এতে 1/4π, এটাকে কী বলে এপসাইলন জিরো মানে হচ্ছে এটা হচ্ছে এসআই ইউনিটে বলে, হ্যাঁ এটা মনে রাখবে তড়িৎ ভেদ্যতা, শুধু টার্মগুলো তোমরা মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। তাহলে F = আমরা এসআইয়ে কী পেলাম, F = 9 × 10⁹, তোমাদের কী আছে এটার ভ্যালু পেয়ে গেছি Q1/Q2/d², এটা পেলাম। এবার এফ এর আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে শুধুমাত্র Q1Q2/d² হয় যখন কে এর ভ্যালু কত হয় 1, এটা হচ্ছে সিজিএস বা ভ্যাকুয়ামে তৈরি হয়। এটা কী তৈরি হতে, কীতে তৈরি হয়, সিজিএস বা ভ্যাকুয়ামে তৈরি হয়, হ্যাঁ। আচ্ছা 1 কুলম্বের ভ্যালু আমরা জানি, আমরা কুলম্ব মানে বলে দিচ্ছি, কুলম্ব কি, কুলম্ব হচ্ছে এই যে তড়িতাদান পড়েছি, এই তড়িতাদানের একককে আমরা কুলম্ব বলি, বিজ্ঞানী কুলম্বকে সম্মান জানিয়ে, ঠিক আছে। বিজ্ঞানী কুলম্বকে সম্মান জানাতে আমরা এর নাম কুলম্ব দিয়েছি তড়িতাদানের ব্যাপারে, কারণ সর্বপ্রথম উনি এইসব জিনিস নিয়ে আবিষ্কার করেছিলেন এবং এগুলো দেখেছিলেন, এবং সেই হিসাবে আচ্ছা এর একক যা ইউনিট যেগুলো আমরা বলি আর কি, সেগুলো আমরা সিজিএসে ইউনিট, দেখো এটা তো ভ্যালু বসিয়েছে, ইকুয়েশনটা তৈরি করেছি, কারণ এগুলো সব গাণিতিক রূপ পড়ছিলাম। এবার আমরা তো এদের কী পড়বো, একক পড়বো। তাহলে এককের মধ্যে আরও কিছু জিনিস আছে দেখো, যেগুলো আমরা একটু দেখে নেব। তাহলে এককটা পড়ে নিলে এই চ্যাপ্টারটা মোটামুটি, এই চ্যাপ্টার মানে এই সাব টপিকটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ইউনিট বা এককটা দেখো, এইদিকে একবার দেখে নাও যে ইউনিট বা এককগুলো কী কী। আমরা সিজিএস একক পড়ি, যেটাকে আমরা স্ট্যাট কুলম্ব বলবো, কী বলবো স্ট্যাট কুলম্ব, হ্যাঁ, বা ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, কি বলবো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ একে আমরা বলি। আর তাছাড়া স্ট্যাট কুলম্ব বলে থাকি। আর এসআইতে এর একক হয় হচ্ছে কুলম্ব, এসআইতে এর একক কী হয় কুলম্ব হয়, এসআইতে এর একক কী হয় এসআই, বা এটা ব্যবহারিকও বলতে পারো, ব্যবহারিক। আচ্ছা এটা জানো ব্যবহারিক বলতে চাইছি কেন, কারণ এটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়। 1 কুলম্বেরও আবার কিছু ভ্যালু আছে, যে ভ্যালুটা তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার। 1 কুলম্বের ভ্যালু 3 × 10⁹, ঠিক আছে, 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। এটা একটা ইম্পর্টেন্ট, যেখানে ইএসইউ থেকে কুলম্বে তোমাদের চেঞ্জ করতে হবে, তখন তোমরা এটা চেঞ্জ করে নিও, তাহলেই হয়ে যাবে। এই জায়গাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ইউনিট, তাহলে কুলম্বের সূত্র, তার গাণিতিক রূপ দেখো, তোমাদের বেশিরভাগ বইতে এইটাই লেখা আছে শিওর, যেখানে কে এর ভ্যালু 1, এটা সিজিএসে আমরা সাধারণত ধরি বা ভ্যাকুয়াম বা বিভিন্ন জায়গায় লিখি। এছাড়া যখন আমরা এসআইতে ধরি তখন আমাদের ইউনিটটা এরকম হয়, যেখানে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটির একটা কনসেপ্ট যেখানে আসে, যেখানে কে এর ভ্যালু 1/4πε0 হয়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একবার জেনে নিও, এগুলোর ভিতরে আর ঢোকার দরকার নেই, কারণ এর থেকে বেশি তোমাদের জানারও দরকার নেই সেরকমভাবে, কারণ এগুলো তোমাদের নেই, এগুলো 11-12 তোমরা ভালো করে পড়বে, তখন আরও ভালো করে জানতে পারবে, এগুলো আবার আসবে, তোমাদের চিন্তা নেই। এবার তোমাদের হচ্ছে এই ইউনিটের ব্যাপারটা আছে, ইউনিটটা বুঝে গেছো, ঠিক আছে। আচ্ছা মাইক্রো কুলম্ব এবং ম্যাক্রো কুলম্ব সম্পর্কে, মিউ কুলম্ব সম্পর্কে আমাদের ধারণা আছে, 1 কুলম্ব সমান এত, হ্যাঁ। এইখানে হচ্ছে 1 মিটার কুলম্ব সমান 1 এমসি সমান, এখানে আমরা 10⁻³ এই কুলম্বের ভ্যালু জানি। আর এখানে 1 মাইক্রো কুলম্ব সমান হচ্ছে আমরা হচ্ছে 10⁻⁶ কুলম্ব। এই দুটো ভ্যালু পারলে তোমরা একবার লিখে নিও, এই দুটো ভ্যালু তোমাদের মাঝে মাঝে কী হয় আসে পরীক্ষায়, ডাইরেক্ট দেবে না, অঙ্কে যখন করবো, এটা দেখো গাণিতিক রূপ লেখাই আছে, গণিত আসবেই, ঠিক আছে। সুতরাং এইখান থেকে তোমাদের এই জিনিসগুলো একবার দেখে নিতে হবে, তাহলেই তোমরা ভালো বুঝতে পারবে। এবার এই কুলম্বের ধারণা বা কুলম্ব কাকে বলে, এটা বিভিন্ন জায়গায় পড়েছো, নোটে থাকবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। কুলম্ব কাকে বলে বিভিন্ন জিনিস দেখেই বুঝতে পারছো। কুলম্বের সংজ্ঞা আমরা দিয়ে দিতে পারি, কুলম্ব আমরা কাকে বলছি, কুলম্ব আমরা একে বলছি, এর সংজ্ঞা দেওয়ার কোনো ব্যাপারই না। তবুও দেখো একটা বিভিন্ন কারণের সংজ্ঞা আছে,
আমি যে বইটা ফলো করেছি বা যে বই থেকে আমি নোট করেছি বা যেখান থেকে পড়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কুলম্বের সংজ্ঞা দিয়েছে এবং একটা মানে কুলম্বের ব্যবহারিক সংজ্ঞা তো সব জায়গায় সমান, ঠিক আছে, সেটা আমরা পরে দেখব। কিন্তু একটা কুলম্বের সংজ্ঞা আছে, ধরো আমি এই তড়িৎ-আদানের ক্ষেত্রেই বলছি, AgNO3 একটা মিডিয়াম আছে, কি বললাম, AgNO3 দ্রবণ আছে। এই যে দ্রবণ আছে, এই দ্রবণের মধ্যে আমি একটা ধরো মানে কত পরিমাণ, এখানে কত দিচ্ছি, এখানে যে কারেন্ট আমি যে পাস করবো, তড়িৎ-আদান পাস হবে আমার, ঠিক আছে, এখানে যে পরিমাণ তড়িৎ-আদান পাস হবে, তড়িৎ-আদান পাস হবে মানে তড়িৎ-আদান চালনা হবে, চালনা করলে যে পরিমাণ তড়িৎ-আদান চালনা করবো আমি AgNO3 দ্রবণের মধ্যে, এর ফলে এর যে ক্যাথোড রয়েছে না, ক্যাথোড CHOD ক্যাথোড, এই ক্যাথোডের মধ্যে 0.00111 গ্রাম যদি আমার সিলভার বা Ag এটা যদি কী হয়, এটা যদি জমা হয়, বুঝতে পারছো, মানে হচ্ছে ডিপোজিট হয়, এতটা জমা যদি হয়, তাহলে যে পরিমাণ তড়িৎ আমি ওর ভিতর দিয়ে পাঠাচ্ছি সেই পরিমাণটাকেই আমি 1 কুলম্ব বলি। এটা দ্রবণীয় একটা সংজ্ঞা, অনেকে এটা অনেক বইতে আছে, কিছু সব বইতে নেই, সব বইতে যেটা আছে সেটা পরে পড়াবো। এইটা কিছু একটা বইতে আমি পেয়েছিলাম, সেখান থেকে তোমাদের করে দিলাম, ওইটা একবার দেখে নাও, আশা করি এটা বুঝে গেছো। যদি এরপর অসুবিধা হয় কমেন্ট করবে বন্ধুরা। আজকের মতো এইটুকুই। সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, পরের টপিক বা পরের জিনিস সম্পর্কে আমার কাছে জানার জন্য অবশ্যই করে দিও। আর আমাদের সম্পর্কে, সায়েন্স মিডিয়া সম্পর্কে জানতে গেলে তোমরা 8772533346 নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, যে তথ্য জানতে চাও সেটা বলে দিও, অবশ্যই জানানো হবে। তাহলে আজকের মতো এইটুকু বন্ধুরা, বন্দে মাতরম।